নমস্কার, ৫টার ৫ মিশালি নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। আমাদের দেশের লাইফ লাইন যদি বলতে হয় তো লাইফ লাইন কি? লাইফ লাইন হলো ভারতীয় রেল। পৃথিবীর আর কোনো দেশে এতটা জায়গা জুড়ে এত বড় রেলপথ নেই। তো আমাদের দেশকে যদি দুর্বল করতে হয়, আমাদের দেশে যদি কোনো রকম কোনো অস্বস্তিতে ফেলতে হয় দেশকে, তাহলে শত্রুর টার্গেট থাকবে সব সময় রেলপথ। এতদিন তাই থেকে এসেছে। যত সময় যাচ্ছে তত এই রেলপথকে আরও সুরক্ষিত করতে হবে, আরও নিরাপদ করতে হবে। রেল যাত্রী যারা, তাদের সুরক্ষার কথা ভাবতে হবে। আর সেই জন্যই এবার 4টে নতুন কৌশল নেওয়া হয়েছে। 4টে নতুন কৌশল। কি এই 4টে কৌশল? 4 দাওয়াই। 1, রেলের ট্র্যাকে লাইভ ক্যামেরা থাকবে। 2, স্টেশনে ক্যামেরা থাকবে, যে ক্যামেরায় ফেস রিকগনিশন সিস্টেম থাকবে। 3, দুটো স্টেশনের মধ্যে সেখানেও ক্যামেরা থাকবে। এবং আরপিএফ আধিকারিক হেঁটে লাইন পরীক্ষা করবেন সপ্তাহে 1 দিন। এক এক করে আমরা আপনাদের এই 4টে পদ্ধতি কিভাবে কাজ হবে, কিভাবে রেলের নিরাপত্তা বাড়ানো হবে, আমরা আপনাদের দেখাতে থাকব। তবে প্রথমে দেখাবো এমন একটা ফুটেজ, যে ফুটেজ হয়তো আপনারা এর আগে দেখেননি। এক্সক্লুসিভ ফুটেজ। আমরা বলছিলাম না যে রেলের ট্র্যাক, সেই ট্র্যাকে ক্যামেরা রাখা থাকবে, যাতে ট্রেনের কামরার নিচে যদি থাকে কিছু, তাহলে সেগুলো ধরা পড়ে যাবে। আপনাদের সেই ভিজুয়াল দেখাবো, সেই ফুটেজ আমাদের কাছে আছে। দেখুন, এই ক্যামেরাটা রাখা থাকে কোথায়? রেলের ট্র্যাকে। মানে আপনি যেটা দেখছেন, আপনি রেল লাইন থেকে উপরের দিকটা দেখছেন। এবার দেখুন, ট্রেন এলো, ট্রেনের নিচটা পুরো দেখতে পাচ্ছেন। অর্থাৎ যদি কেউ মাদক পাচার করার কথা ভাবে, অস্ত্র পাচার করার কথা ভাবে, মানব পাচার করার কথা ভাবে, বা যদি কোনো বিস্ফোরক রাখার কথা ভাবে রেখে, তাহলেও এই নিচের ক্যামেরা সেই ছবি ধরে ফেলবে। এবং শুধু ধরে ফেলবে না, লাইভ স্ট্রিমিং, লাইভ কন্ট্রোল রুমে সরাসরি ছবি পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ কোনো ডিলে হবে না, রিয়েল টাইম অ্যাকশন। যে মুহূর্তে এখানে দেখা যাচ্ছে, সেই মুহূর্তে কন্ট্রোল রুমে দেখিয়ে দেওয়া হবে যে এখানে কিছু একটা দেখা যাচ্ছে যেটা এই রেকের নিচে আছে। সঙ্গে সঙ্গে পরের স্টেশনে এই ট্রেন থামানো হবে এবং নির্দিষ্ট এই রেকের নিচে খুঁজে বার করা হবে যে সেটা কি জিনিস যা ক্যামেরায় ধরা পড়লো। হতে পারে অস্ত্র, হতে পারে মাদক। এই ক্যামেরাকে বলছে আন্ডার ফ্রেম ক্যামেরা। এই আন্ডার ফ্রেম ক্যামেরা কিভাবে কাজ করবে? আন্ডার ফ্রেম ক্যামেরা রেলের ট্র্যাকে রাখা থাকবে। এই ক্যামেরা রেলের ট্র্যাকে থেকে, নিচ থেকে রেলের ছবি তুলবে। এই ক্যামেরা আন্ডার ফ্রেম ক্যামেরা, যা একদম রেলের ট্র্যাকে থাকবে, নিচে থাকবে। ট্র্যাকে ক্যামেরা বসানোই থাকছে এখানে ট্র্যাকে, এবং এর কানেকশন থাকছে পুরোপুরিভাবে কন্ট্রোল রুমের সঙ্গে, যাতে এখান থেকে যা যা ফুটেজ পাওয়া যাচ্ছে সেই সব ফুটেজ ডাইরেক্ট কন্ট্রোল রুমে পাঠানো যায়, একদম রিয়েল টাইম। এবং নিচের সব কিছু, একটা ট্রেনের নিচের সব কিছু ধরা পড়ে যাবে এই ক্যামেরার মাধ্যমে। মাদক থাকতে পারে অস্ত্র পাচারের জন্য, মানব পাচারও তো হতে পারে, ধরা পড়ে যাবে। এটা গেল 1 নম্বর। আরো একটা গুরুত্বপূর্ণ দিক আমরা দেখেছি যে স্টেশনে, মূলত জাংশনগুলোয়, বড় স্টেশনগুলোয়, সেখানে এত ভিড় থাকে সবসময়, অপরাধীরা অপরাধ করে চট করে ভিড়ের মধ্যে মিশে যেতে পারে। এবার থেকে সেটা আর সম্ভব হবে না। তার কারণ সেখানে ফেস রিকগনিশন ক্যামেরা ইনস্টল করা হচ্ছে। অর্থাৎ এমন ক্যামেরা, যে ক্যামেরায় ফেক রিকগনিশন সিস্টেম থাকবে। তো এই ক্যামেরা কেমন ক্যামেরা? এই ক্যামেরা কিভাবে কাজ করবে? এই ক্যামেরা একটা বিশেষ ধরনের ক্যামেরা। এটা একটা সিস্টেম রাখা থাকে এই ক্যামেরায়, যে ক্যামেরায় কোনোভাবে হাই রেজলিউশন, যে কোনো হাই রেজলিউশনের মুখ স্ক্যান করতে পারে। মানে ভিড়ের মধ্যে প্রচুর মানুষ, প্রত্যেকের মুখ স্ক্যান করে ফেলবে, আলাদা আলাদা করে প্রত্যেকের মুখ স্ক্যান করবে।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে স্ক্যান করবে তা রিয়েল টাইম, অর্থাৎ স্ক্যান করতে করতে পুলিশের যে ডেটাবেস আছে সেই ডেটাবেসের সঙ্গে ম্যাচ করাতে থাকবে। এবার ডেটাবেসে, পুলিশের ডেটাবেসে মানে পুলিশের খাতায় যদি কারো নাম থাকে, কেউ যদি দাগি অপরাধী হন, হ্যাঁ, আগে থেকে খাতায় তার নাম রয়েছে পুলিশের, তাহলে সেই মুখের সঙ্গে তার যে ছবি তোলা থাকবে সেই ছবির সঙ্গে এই মুখ ম্যাচ করিয়ে ফেলতে পারবে এবং চট করে ধরে ফেলবে। তো স্টেশনে কেন, স্টেশনে কেন? তার কারণ ওই যে বললাম, ভিড়ের মধ্যে অপরাধী লুকিয়ে থাকতে পারে, নিজেকে আড়াল করে রাখতে পারে ভিড়ের মধ্যে থেকে। এই যে স্টেশনের এত ভিড়ের মধ্যে থেকে ঠিক চট করে ধরে ফেলতে পারবে যে অপরাধী, আগে থেকে খাতায় নাম আছে, এবং পুলিশের খাতায় নাম যদি থাকে তাহলে আর ভিড়ের মধ্যে থেকে বিপদ এড়ানো যাবে না, ঠিক ধরা পড়ে যাবে। অন্য কোথাও অপরাধ করে হয়তো পালিয়ে এসেছে, স্টেশনে রয়ে গেছে, না, আর সম্ভব নয়, এবার থেকে ধরা পড়ে যাবে। তার কারণ অন্তত প্রায় 600-র মতো, 570-এরও বেশি ফেস রিকগনিশন ক্যামেরা বিভিন্ন স্টেশনে লাগানো হচ্ছে। স্টেশনের ভিড়ে তো অপরাধী ধরা পড়বেই, কিন্তু তার পাশাপাশি যদি রেল লাইনে কেউ নাশকতার চেষ্টা করে, যদি কেউ মাইন রাখে, যদি কেউ বোমা রাখে, যদি কেউ লাইন উপড়ে দেয়, ধরা পড়ে যাবে। কারণ দুটো স্টেশনের মাঝখানেও এবার ক্যামেরা থাকবে। এই ক্যামেরা হবে সোলার বা ব্যাটারি চালিত। কেন সোলার বা ব্যাটারি চালিত? তার কারণ এক্ষেত্রে যাতে কোনো তারের মাধ্যমে কানেকশন না দিতে হয়, বিদ্যুতের কানেকশন না নিতে হয়, যাতে কোনোভাবে স্টেশনের সঙ্গে যোগাযোগ না রাখতে হয়, প্রয়োজন মতো এক জায়গা থেকে ক্যামেরা আরেক জায়গায় সরিয়ে রাখা যেতে পারে, যেখানে মনে হবে স্পর্শকাতর সেখানে আবার ক্যামেরা লাগানো যেতে পারে। এই মোবিলিটি যাতে থাকে, সহজে যাতে সরানো যায় ক্যামেরা, তার জন্য সোলার বা ব্যাটারি চালিত ক্যামেরার ব্যবহার করা হবে। রেলওয়ে ট্র্যাক, আপনাদের বারবার বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দেশের লাইফলাইন, তাই রেলওয়ে ট্র্যাকে যেমন ক্যামেরা থাকবে রেকগুলোয় নজরদারি করার জন্য নিচ থেকে, ঠিক তেমনই ট্রাকে কোথাও গন্ডগোল আছে কিনা তা দেখার জন্য এবং আশপাশে কোনো সন্দেহভাজন কেউ আছেন কিনা সেগুলো নজরে রাখার জন্য প্রতি সপ্তাহে একবার করে হেঁটে যিনি আরপিএফ এর আধিকারিক আছেন তিনি লাইন পরীক্ষা করবেন। হেঁটে নজরদারি হবে এবার থেকে। FRS जैसे फेशियल रिकॉग्निशन सॉफ्टवेयर इसको फुल कहते हैं। हमारे पास अगर 6700 के आसपास कैमरे हैं तो अबाउट 754 कैमरे जो हैं उसमें FRS की फैसिलिटी लगी। इसका सबसे बड़ा एडवांटेज हमको ये हो जाता है कि कोई भी क्रिमिनल जिसकी फ़ोटो हमारे पास है और वो कैमरे के क्षेत्र में आता है तो हमको एक अलर्ट आ जाता है, तो उससे जो क्रिमिनल्स हैं, जो एंटी सोशल एलिमेंट्स हैं, उन पर हमारी निगाह बहुत पैनी हो गई। और एक हम लोगों ने टेक्निकल इम्प्रूवमेंट किया कि जो भी ट्रेन्स उधर से जा रही हैं उसका अंडर फ्रेम, ट्रेन का जो अंदर का पोर्शन है, अंडर फ्रेम जिसको हम लोग कहते हैं, उधर के चेकिंग जो है वो कई बार डिफिकल्ट होती थी। तो उसमें हम लोगों ने नया सिस्टम स्टार्ट किया है। ट्रैक पे कैमरा लगा के वो कैमरे का फीड लाइव जो है डेस्कटॉप पे या लैपटॉप पे आता है और लाइव मॉनिटरिंग आरपीएफ स्टाफ कर रहा है कि पूरे सेक्शन में एक बार आरपीएफ हफ्ते में जरूर जा रहा है पैदल, और उसमें पूरा चेक कर रहे हैं कि वहां पर कोई अनआइडेंटिफाइड कैमरा तो किसी ने नहीं लगा दिया, किसी ने अगर कोई ऐसा मटेरियल रखा है जो सबोटेज के लिए यूज़ किया जा सके, वैसा तो कुछ नहीं है। हम स्वयं इन चीज़ों को इंस्पेक्शंस में मॉनिटर करते हैं और इस चीज़ से सेक्शनल सिक्योरिटी बहुत इम्प्रूव हो गई।
রাজ্যে সরকার বদলের পর একদিকে যেমন রেল প্রকল্পের কাজে গতি এসেছে, ঠিক একই রকম ভাবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও রেল আধিকারিকদের বক্তব্য, তারা যে ধরনের পদক্ষেপগুলি গ্রহণ করতে চাইছেন সেই পদক্ষেপগুলো গ্রহণ করার উপযুক্ত সময়ও বর্তমানে রয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে সীমান্তবর্তী এলাকায় কোনো ধরনের নিরাপত্তা সংক্রান্ত ফাঁক ফোকর তারা রাখতে চাইছেন না। তাই প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি যারা রেলরক্ষী বাহিনীর সদস্যরা রয়েছেন তাদেরকেও আরো বেশি করে নজর দিতে বলা হচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। কেন রেলে নিরাপত্তা এত কড়াকড়ি করতে হচ্ছে? তার কারণ আমাদের দেশে, আমাদের মধ্যেই এমন কেউ কেউ রয়ে গেছে যারা আদৌ ভারতীয় নন, ভারতীয় সেজে ভেকধারী। তাদের মধ্যেই তো কেউ কেউ নাশকতা করতে পারে, তাদের মধ্যেই তো কেউ কেউ প্রতিবেশী দেশের চর। যেমন ধরুন এক আফগান যুবক, আফগান জন্মসূত্রে, থেকেছেন কোথায়? দিনের পর দিন থেকে গেছেন হাওড়ায়। তিনি যখন নেপালে যাবেন সেখানে কাগজপত্র কি দেখাচ্ছেন জানেন? সেখানে যে পরিচয়পত্র দেখাচ্ছেন সেই পরিচয়পত্রতে তিনি নাগরিক, আমাদের দেশের, ভোটার আইডি আছে, আধার আছে, ড্রাইভিং লাইসেন্সটাও আছে। কিভাবে হলো? তার মানে তৃণমূল আমলে নাগরিকত্ব বিক্রি হয়েছে, নাগরিকত্ব বেচা যায়। একজন বিদেশিকে বার্থ সার্টিফিকেট ইস্যু করে দিলেন, জন্মসূত্রে আফগান। পয়সার জোরে সব হয়, শুধুমাত্র পয়সা দিলেই সব হয়ে যায়। হয়েছে তো। এই যে আব্দুল্লাহ খান যখন ধরা পড়ল, আমার সঙ্গে বিশ্বজিৎ আছে, সরাসরি একবার কথা বলবো। বিশ্বজিৎ, এই যে আফগান যুবক, ইনি তো জানতেন যে তিনি অপরাধ করেছেন। তিনি আসলে আফগান, জন্মসূত্রে আফগান, কিন্তু তিনি ভারতীয় পরিচয়পত্র নিয়ে যাচ্ছেন। এত সাহস কোথা থেকে হয় যে তিনি একদম মানে যে নিয়ম, সেই নিয়ম মেনে বৈধভাবে নেপালে যাওয়ার কথা ভাবছিলেন? এই গার্ডসটা কোথা থেকে আসে? সাহসটা কি করে পেলেন? দেখো, অবশ্যই সাহস না থাকলে তিনি কিন্তু এই যে পদক্ষেপ তা কিন্তু কখনোই করতেন না। এবং তার কাছ থেকে যে সমস্ত নথি, অবশ্যই তুমি যে কথা বললে যে তৃণমূল আমলে টাকার বিনিময়ে যে নথি পাওয়া গিয়েছে তা কিন্তু পরিষ্কার। একজন আফগান নাগরিকের কাছে এই সমস্ত নথি, অর্থাৎ ভারতীয় আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট, প্রত্যেকটি কিন্তু তিনি তৃণমূল আমলে করেছেন। এবং 2021 সালে তার জন্ম সার্টিফিকেট, 2018 সালে ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিন্তু তৃণমূল আমলে হয়েছে। আর একজন আফগান নাগরিকের কাছে এই সমস্ত নথি পাওয়া তা কিন্তু অবশ্যই বলা চলে যে টাকার বিনিময়ে এবং পুরোপুরি তৃণমূল আমলে এই সমস্ত নথি কিন্তু তিনি পেয়েছেন, যা কিন্তু ইতিমধ্যে তদন্ত করছে পুলিশ আধিকারিকরা। মূলত এই আব্দুল্লাহ খান, যিনি মূলত হাওড়ার শিবপুরে দীর্ঘদিন ধরে থাকতেন এবং এই শিবপুর থেকে তার বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি যখন নেপাল যাচ্ছিলেন সেই সময় কিন্তু এই ইমিগ্রেশন দপ্তরে তিনি তার ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে যান এবং সেখানেই কার্যত তিনি কিন্তু পাকড়াও হন। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে যার নামে লুকআউট নোটিশ আছে, হ্যাঁ, তিনি চলে গেলেন সেখান থেকে একদম পুরো বৈধভাবে নেপালে যাওয়ার জন্য। এতটাই সাহস, আসলে সাহস নয়, ভরসা ছিল যে তার যে নথিপত্র, সেই নথিপত্র কেউ চেক করবে না, সেই নথিগুলো সব বৈধ করানো হয়ে গেছে টাকা দিয়ে। আসলে হিসেব করে দেখতে গেলে টাকার বিনিময়ে সব সাদা হয়ে গেছে। এক এক করে দেখি, জন্ম শংসাপত্র কবেকার? পরিবারিতে যে আফগান নাগরিক ধরা পড়েছেন তার জন্ম শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট কবেকার? না, বার্থ সার্টিফিকেট হলো 2018 সালে। ভোটার কার্ড না, ভোটার কার্ড আর আধার কার্ড তৈরি করা হয়েছে 2018 সালে। আর সে সময় বার্থ সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে। অদ্ভুত ব্যাপার, একজনের ভোটার আর আধার কার্ড তৈরি হচ্ছে 2018 সালে, আর তার জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে কবে না 2021 ডিসেম্বরে কলকাতা পুরসভা থেকে। ভাবা যায়? হাওড়ায় থাকতেন। হাওড়ার কোথায়? না, শিবপুরে, শিলবস্তিতে।
তো হাওড়ায় সেই শিবপুরের শিল বস্তিতেও আমরা খবর নিলাম, সে খবরও দেখাবো। তবে তার আগে দার্জিলিং এর পুলিশ সুপার কি বলছেন একবার শোনাবো। डॉक्यूमेंट्स में हमें तफावत मिल रहा था तो इसलिए हमने उसको डिटेन किया हुआ है। वो डाउटफुल है इसलिए तो उसको पेश किया हुआ है, डिटेन किया हुआ है और उसके अगेंस्ट जो भी केस किया है अब हम इन्वेस्टिगेशन करेंगे, उसके बाद पता चलेगा। FRR उसने लुकआउट देखा, उसी बेसिस पे उसको हमने यूज किया हुआ है। अभी नेक्स्ट इन्वेस्टिगेशन में क्या क्या आता है वो देखते हैं। হাওড়ার শিবপুরের শিলপাড়ার কথা বলছিলাম, যেখানে আব্দুল্লাহ খান থাকতেন। একা থাকতেন, কি করতেন? শিলপাড়া থেকে আমার সঙ্গে সরাসরি দেবাশিস আছে। দেবাশিস, কি জানতে পারছি আব্দুল্লাহ খান সম্পর্কে? দেখো, আব্দুল্লাহ খান যে একা থাকতো তা নয়। শিবপুর শিলবস্তি 8 নম্বর শিলবস্তি, এখানে একটি আবাসনের একতলার একটি ফ্ল্যাট কিন্তু ভাড়া নিয়েছিল। কে নিয়েছিল? এই আব্দুল্লাহর বাবা ফজল খান, যে দীর্ঘদিন আগে আফগানিস্তান থেকে এসেছিলেন। তার পরবর্তীকালে ছেলে আসার পর সে চলে যায়। আর এই আব্দুল্লাহর সঙ্গে থাকতো আরো একজন নিয়ামত, যাকে সকাল থেকে আর কিন্তু দেখা যায়নি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর কি তাহলে নিয়ামত গা ঢাকা দিলেন? প্রশ্নটা সেখানেই উঠছে। ইতিমধ্যেই শিবপুর থানা বা হাওড়া সিটি পুলিশের তরফ থেকেও কিন্তু পাশাপাশি একেবারে সমান্তরাল ভাবে তদন্ত শুরু করা হচ্ছে। যে এই আব্দুল খান মূলত কাপড় ব্যবসায়ী হিসেবে এখানে থাকতেন। মেটিয়াবুরুজ সহ হাওড়া কলকাতার বিভিন্ন যে ব্যবসায়ী হাট রয়েছে, সেই হাটে কাপড় ব্যবসা করতেন এবং ঋণ দিতেন, অর্থাৎ লোন দিতেন, টাকা ধার দিতেন, সেই টাকা নিতেন। তারপরে কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু এই আব্দুল্লাহকে এলাকায় দেখা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, আব্দুল্লাহ খান প্রায়শই সকাল থেকে বিকাল একাধিকবার বাইক নিয়ে শিলবস্তিতে আসতেন, যেতেন, ভাড়া থাকতেন। এমনকি একজন রাঁধুনি পর্যন্ত রাখা হয়েছিল আব্দুল্লাহ এবং নিয়ামতের জন্য, যিনি রান্না করতেন। তিনি দীর্ঘদিন ধরে ছুটিতে ছিলেন বাড়ি থেকে। আজকে সকালে এসে আব্দুল্লাহকে আর দেখতে পায়নি, তবে নিয়ামতের সঙ্গে তার দেখা হয়েছে বলে তিনি দাবি করেছেন। তবে আব্দুল্লাহ কিন্তু অনেকদিন আগে থেকেই গা ঢাকা দিয়েছে। এই যে লুকআউট নোটিশ তার বিরুদ্ধে জারি হয়েছিল, সেই খবর কিন্তু তার কাছে চলে আসে এবং কার্যত সে চেয়েছিল কলকাতা বা ভারতবর্ষ থেকে নেপালে পাড়ি দিতে। এই যে ফেক আধার কার্ড বা ভোটার কার্ড এবং বার্থ সার্টিফিকেটের কথা বলছো, আমরা জানি নতুন সরকার আসার পরে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন পুরসভা, সেগুলিতে কিন্তু স্বাস্থ্য দপ্তরে কিন্তু হানা দিয়েছে। হাওড়া পুরসভাতেও কিন্তু একাধিক বেআইনি ভাবে বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে, কলকাতা পুরসভাতেও তৈরি হয়েছে, যার প্রমাণ কিন্তু এই আব্দুল্লাহ গ্রেপ্তার হওয়ার পর বোঝা যাচ্ছে। আব্দুল্লাহ একা নয়, এর আগে SIR এর সময় হাওড়া শিবপুর থেকে আরো এক কাপড় ব্যবসায়ী আফগানি, যার বিরুদ্ধেও কিন্তু লুকআউট নোটিশ ছিল। অর্থাৎ লুকআউট নোটিশ কখন তৈরি হচ্ছে? যখন এই আব্দুল্লাহ ভিসা নিয়ে এখানে এসছে, তারপর সে আর রিটার্ন ব্যাক করেনি তার দেশে, তখনই থেকেই কিন্তু এই অভিবাসন দপ্তর তার বিরুদ্ধে খোঁজখবর এবং তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে। এবং সেই লুকআউট নোটিশের কথা আব্দুল্লাহ জানতে পেরে নেপালে পালাতে যায় এবং তারপরেই পুলিশের হাতে ধরা পড়ে। আব্দুল্লাহ এই যা যা হয়েছে দেবাশিস, তার ফল ভোগ করতে হচ্ছে। এবং শুধু তাই নয়, নাগরিকত্ব একটা অধিকার, যে অধিকারের কথা আমরা বলি, আমরা এদেশের নাগরিক, সেই নাগরিকত্বের অধিকারও পয়সা দিয়ে বেচে দেওয়া হয়েছে, বিক্রি হয়েছে নাগরিকত্ব এক সময়। আরো একটা গুরুত্বপূর্ণ খবর দিনের, আজ একটা হাইকোর্ট চত্বর থেকে এক সুখবর এলো বলা যেতে পারে। শহরের গতি বাড়ানোর জন্য মেট্রো ভীষণভাবে জরুরি, আর জোকা এসপ্ল্যানেড মেট্রোর কাজের গতি আরো বাড়বে। তার কারণ বিধান রায় মার্কেট, সেই বিধানচন্দ্র রায় মার্কেটে এতগুলো স্টল, সেই স্টলগুলো এবার সরিয়ে দেওয়ার নির্দেশ হলো। 7 দিনের মধ্যে সরিয়ে দিতে হবে। কিন্তু এই যে স্টলগুলো সরিয়ে দেওয়া হবে, এই স্টলগুলো যাদের দোকান, তারা কি করবেন? তাদের জন্য কি ভাবনা চিন্তা রয়েছে? মেট্রো কর্তৃপক্ষ তাদের কিভাবে সাহায্য করবে জানবো। সরাসরি আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব, এই যে স্টলগুলো সরিয়ে দিতে হবে 7 দিনের মধ্যে মেট্রোর কাজের জন্য, তো যাদের স্টল বা যাদের দোকান, তারা কি করবেন? তাদের কি হবে? দেখো, একেবারে তাই, যেটা তুমি শুরুতেই বললে সুখবরই বটে। কারণ আমাদের দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা শহরের গতি বাড়ানোর জন্য এই মুহূর্তে যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে ডায়মন্ড হারবার রোড জোকা থেকে ধর্মতলার এই কানেক্টিভিটিটাকে জুড়ে দেওয়া। কাজ অনেকটা এগিয়েছে, আমরা
সে খবর পেয়েছি টানেল বোরিং মেশিন ইতিমধ্যে অনেকটা কাজ এগিয়ে ফেলেছে, কিন্তু যেটা কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি ঘরে যখন এই মামলা ছিল, বিচারপতি নাদিরা পাথিরিয়া তিনিও বলেছিলেন যে লন্ডনের পিকাডিলি স্টেশনের মতো এই ধর্মতলা স্টেশনের চত্বর একদিন তৈরি হবে। এই ধর্মতলা মাটির নিচে কার্যত এই দোতলা যে মেট্রো টানেল, সেই মেট্রো টানেলের জন্য যে দক্ষযজ্ঞ, সেই দক্ষযজ্ঞের কাজ এবার কিন্তু শুরু হতে যাচ্ছে। কারণ মুখে যদিও ২৬ তারিখের মধ্যেই এই বিধানচন্দ্র রায় যে মার্কেটটি রয়েছে ধর্মতলা মেট্রো স্টেশনের ৫ নম্বর গেটের একেবারে গায়ে, এবং সেই মেট্রোর পাশের কাজ করার জন্য, জোকার রুটের কাজ করার জন্য এই স্টলগুলিকে আপাতত স্থানান্তর করতে হবে সাময়িকভাবে, এবং কাজ সম্পূর্ণ হলে তারা ফিরে আসবে, সেটা ঠিক। এবং প্রাথমিকভাবে ৩ থেকে ৪ বছর পুরো কাজটা কমপ্লিট করার জন্য একটা সময় ধরা হয়েছে। কাজেই এই জায়গাতে একটা জট পাকিয়েছিল যে ৩২১টা স্টল রয়েছে বিধানচন্দ্র রায় মার্কেটে, এবং এই স্টলগুলি আজকের নয়, ১৯৫৪ সাল থেকে এই বিধানচন্দ্র রায় মার্কেট তার অস্তিত্ব, এবং এতদিন ধরে পূর্ত দপ্তর রাজ্যের তারা কিন্তু তাদের সিকিউরিটি বা যে অ্যামিনিটিসগুলি রয়েছে, অর্থাৎ জল বা শৌচাগার, বিদ্যুৎ, এই পরিষেবাগুলি এতদিন দিয়ে এসছে। এখন বিকল্প যে জায়গায় যাওয়ার কথা বলা হয়েছে, ইতিমধ্যে মেট্রো কর্তৃপক্ষের তরফে নির্মাণও করা হয়েছে, কিছু স্টল সেখানে গিয়েছে, তা হচ্ছে মাউন্টেড পুলিশের যে জায়গাটি রয়েছে সেখানে তাদের বিকল্প স্টল দেওয়া হবে, এবং তার কোনো লেআউট ছিল না। কাজেই পিক অ্যান্ড চুজ কে কোথায় স্টল পাবে কেউ জানতে পারেনি, এবং ফিরে আসার নিশ্চয়তা ৩ বছর ৪ বছর কাজ শেষের পর ফের এই বিধানচন্দ্র রায় মার্কেটেই তারা ফিরে আসতে পারবে, স্টল করতে পারবে, এই নিশ্চয়তাটা নিয়েই জটিলতা পাকে। এবং বিধানচন্দ্র রায় মার্কেটের এই সমস্ত ব্যবসায়ীদের যে সংগঠন রয়েছে তাদের তরফে কলকাতা হাইকোর্টে মামলা হয়, আজকে কার্যত ম্যারাথন শুনানি হয়। সেক্ষেত্রে রাজ্য, কেন্দ্র, মেট্রো রেল কর্তৃপক্ষ, যারা এই টানেল বোরিংটা তৈরি করছে, বানাচ্ছে, RVNL, সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় তিনি মৌখিকভাবে জানিয়েছেন ২৬ তারিখ নয়, ৭ দিন সময় দিচ্ছে হাইকোর্ট। সেই ৭ দিনের মধ্যে এই ৩২১টি স্টল সম্পূর্ণভাবে খালি করা হবে, সেখানে এই মেট্রোর দক্ষযজ্ঞের কাজ জোকা ধর্মতলা রুটের জন্য সেটা কাজ শুরু হবে। এর পাশাপাশি যেটা অ্যামিনিটিস, অর্থাৎ জল, বিদ্যুৎ, তাদের সিকিউরিটি বা শৌচাগার সংক্রান্ত, সেগুলি মেট্রো কর্তৃপক্ষ তৈরি করে দেবে, এবং কাজ শেষ হওয়ার পরে, অর্থাৎ এই ধর্মতলা স্টেশন তৈরি হয়ে গেলে তারা ফিরে আসবে। এবং এই কটি শর্তেতেই আপাতত এই জটিলতাটা বিধানচন্দ্র রায় মার্কেটকে নিয়ে যেটা তৈরি হয়েছিল, মেট্রোর এই পথটা নির্মাণ জোকা ধর্মতলা রুটের, সেই বাধাটা কেটে গেল আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের নির্দেশে। অতল। আচ্ছা, মেট্রো রেল কর্তৃপক্ষ, আর্মি, PWD সকলের সঙ্গে মিটিং করে আমরা ডিসাইড করেছিলাম যে জাস্ট ব্যাং অপোজিটেই মার্কেট তৈরি হবে, সেখানে আমরা শিফটেড হয়ে যাব। কিন্তু আমাদের কতগুলো নির্দিষ্ট বক্তব্য ছিল। এক, যে নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে সেখানে যে বেসিক অ্যামিনিটিস যেমন জল, বিদ্যুৎ, টয়লেট, সিকিউরিটি, যেখানে বর্তমান মার্কেটে দেওয়া হয় PWD তরফ থেকে, সেটা দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমরা চেয়েছিলাম যে ইমিডিয়েটলি যখনই এটা কমপ্লিট হয়ে যাবে প্রজেক্ট, ইমিডিয়েটলি যাতে আমাদের ফেরানো হয়, সেটা আজকে মহামান্য বিচারপতি সেই নির্দেশ দিয়েছেন, বলেছেন উইদিন দ্য রিজনেবল টাইম বর্তমান জায়গায় ফিরিয়ে দেবেন, এবং নির্দেশ দিয়েছেন যে বেসিক অ্যামিনিটিস সেগুলো তৈরি করে দেবে, এবং নতুন যেখানে আমাদের স্থানান্তর করা হচ্ছে তার কোনো লেআউট প্ল্যান আমাদের কাছে ছিল না। আজকে মামলা চলাকালীন কর্তৃপক্ষের তরফ থেকে আমাদেরকে সেই লেআউট প্ল্যানটা দিয়েছে, আমরা সেই লেআউট প্ল্যানটা পেয়েছি।